অথচ যেই সংসদে দাঁড়িয়ে হাসিনা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছে সেই সংসদেই নারীবাজের অভাব নেই। মাত্র কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল চাকরির লোভ দেখিয়ে তারপর ময়মনসিংহের এক এমপি মামুনুল হককে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা মিথিলা ফারজানার সাথে মোজাম্মেল বাবুর অন্তরঙ্গ ছবিও ফাঁস হয়েছে অনেক আগেই। তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? চরমোনাই এখন সরকারের টোপগেলা পরের শিকার। চরমোনাইরা মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো তাদের আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে, কিন্তু তাদের মনে রাখা উচিত মামুনুল হকের ঘটনা একটি উপলক্ষ মাত্র। একসময়ের জ্ঞান বিজ্ঞানে নেতৃত্ব দেওয়া মুসলমানেরা এখনো তরবারি দিয়ে পৃথিবী জয়ের ইতিহাস নিয়েই আত্মতুষ্টিতে ভুগছেন, কিন্তু এতদিনে পৃথিবী যে কোথায় চলে গিয়েছে তার কি কোনো খবর আছে? তরবারি দিয়ে জেহাদ করার দিন শেষ, এখন পৃথিবী চলে বুদ্ধির জোরে। প্রযুক্তির জোরে ছোট্ট একটি ইহুদি রাষ্ট্র পুরো আরবের মুসলমানদেরকে শাসন করে চলেছে। অন্যদিকে তেল আর স্বর্ণ বিক্রি করে খাওয়া আরবরা এখন পৃথিবীর সবচেয়ে অলস আর মূর্খ জাতি। উপমহাদেশের মুসলমানদের অবস্থাও একই রকম। ব্রিটিশরা ভারত উপমহাদেশে আসার পর হিন্দুরা যখন ইংরেজি শিখে অফিস আদালতগুলোতে চাকরি শুরু করলো, তখন মুসলমানদের ধর্মীয় নেতারা ফতোয়া দেওয়া শুরু করলো ইংরেজি শিখলে নাকি মুসলমানেরা সব কাফের হয়ে যাবে। সেখান থেকে আমাদের অধঃপতন শুরু। মোল্লারা শেষ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পেয়েছে, কিন্তু সেই সব শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা থেকে অনেক দূর পিছিয়ে। ঘরের মধ্যে টিভি ঢুকাইছেন, টিভি দেখা হালাল না হারাম? মাত্র কিছুদিন আগে টেলিভিশন দেখা ফতোয়া দেয়া মোল্লারা এখন টেলিভিশনের নিয়মিত অতিথি। ইস্তেমার মাঠে ক্যামেরা ঢুকতে না দেয়া তাবলিগের লোকেরা এখন সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলনও ঘটছে। নির্বাচনে অংশ নেয় জামাতকে কাফের ফতোয়া দেয়া পীর সাহেবেরাও এখন হাত পাখা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমেরিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে জেহাদ করা মৌলভীরা হয়তো জানেনই না ফেসবুক ইউটিউবে সবকিছুরই নিয়ন্ত্রক আমেরিকা। সুতরাং জেহাদের চিন্তা বাদ দিয়ে মুসলমানদের উচিত নিজেদেরকে আগে সংশোধন করা। বাংলাদেশের মতো 85% মুসলমান অধ্যুষিত একটি দেশ, যে দেশের সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা আছে খাতা কলমে রাষ্ট্রধর্ম ইসলামও, কিন্তু মুসলিম এই দেশে আজ মানুষকে নামাজ পড়তেও বাধা দেওয়া হয়। অথচ আমেরিকার এমন একটি মসজিদও নেই যেখানে তারাবির নামাজ বন্ধ করা হয়েছিল। অতএব মুসলমানদের শত্রু এখন আমেরিকা না, বরং মুসলমানেরা এখন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আমরা যারা মসজিদে আকসাতে ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে কথা বলছি তারা হয়তো ভুলেই গিয়েছি মাত্র কয়েকদিন আগে বাইতুল মোকাররমের ঠিক একই কায়দায় হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, অথচ তারাও তো নামে মুসলমান। পশ্চিমারা ধর্মের ভালো দিকগুলো তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়েছে, আর আমাদের দেশে ধর্মের ভালো দিকগুলোকে সরিয়ে মাদ্রাসা মসজিদকে বানানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এখনও কাফের হয়ে যাবার ভয়ে কওমি মাদ্রাসাগুলোতে ইংরেজি শেখানো হয় না, পাঠ্যসূচিতে নেই গণিত বিজ্ঞানের মতো প্রয়োজনীয় বিষয়গুলো, যে কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষিত এই জনগোষ্ঠীর জন্য মাদ্রাসা বা মসজিদে চাকরির বাইরে আর কোনো সুযোগ থাকছে না। বৈজ্ঞানিক বানানো হয় না, ডাক্তার হয় না, দার্শনিক হয় না, ইসলামী শিক্ষার গভীর জ্ঞানী করে তোলা। চাকরির মতো রাজনৈতিক ক্ষেত্রে তারা কতটা পিছিয়ে তার নজির হেফাজতের বর্তমান অবস্থা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ডিভাইড অ্যান্ড রোল পদ্ধতিতে বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংসের যে মিশন হাতে নেওয়া হয়েছিল তা হয়তো তারা বুঝিয়ে উঠতে পারেনি। মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে জামায়াতে ইসলামের নেতাদের যখন হত্যা করা হয়েছিল তখন হেফাজত মনে মনে খুশি হয়েছিল ধর্মীয় মাঠে একক রাজত্ব করবার আশায়, কিন্তু জামায়াতের দিন শেষ, হেফাজতের বাংলাদেশ। এ অবস্থা খুব বেশি দিন টেকেনি। জামায়াত ইসলামীর নামগন্ধ নাই, এটা অসল হইয়া গেছে, এটা চলে না। রয়ের খেলা যে তখনও শেষ হয়নি এটা বুঝতে মাওলানা শফিদের যতদিন লেগেছে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। একসময়ের মাওলানা শফির বন্ধু সরকার আর এখন কওমিদের কথা শোনে না, বরং কওমিরাই মধ্যরাতে সরকারের দরজায় গিয়ে প্রাণ ভিক্ষা চাইতে ব্যস্ত। সরকারের মাত্র কয়েকদিনের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য হেফাজতের অনেক নেতাই এখন পদত্যাগ করতে শুরু করেছে, কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না।
এর জন্য যতটা না ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার দায়ী, তার চেয়েও বেশি দায়ী আলেমদের একাংশ, কারণ তারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিল। হেফাজতের 5ই মের ঘটনার পর আল্লামা শফিকে নিয়ে প্রকাশ্যে মিথ্যাচার করেছিল কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল মাদার অফ মাফিয়া। সেই সময়টাই ছিল বাংলাদেশে ইসলামী দলগুলোর জন্য টার্নিং পয়েন্ট। হেফাজতের কয়েকশো এতিম অসহায় শহীদের বিচার তো দূরের কথা, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেই রাতে শহীদদের পূর্ণ সংখ্যাও প্রকাশ করেনি হেফাজত। উল্টো ফরিদউদ্দিন মাসুদের মধ্যস্থতায় শেখ হাসিনার কাছে মাত্র 15 কোটি টাকায় বিক্রি হয় শফিপুত্র আনাস মাদানী, মুফতি ফায়জুল্লাহ সহ হেফাজতের প্রভাবশালী কয়েকজন নেতা। বাবুনগরী কাশেমী সহ কয়েকজন নেতা অনড় থাকলেও তাতে লাভ হয়নি। বাবুনগরী পন্থীদের বাদ দিয়ে কওমি সনদের নামে 5ই মের শহীদদের সাথে চরম বেইমানি করে খুনি হাসিনার সাথে হাত মেলায় শফি। তারপর থেকে কওমিপন্থী আলেমরা সরকারকে নিজেদের লোক ভাবতে শুরু করে, যে কারণেই নিয়মিত সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যোগাযোগ রেখে ব্যালেন্স করার চেষ্টা করেছে তারা। এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। কওমি আলেমদের বক্তব্যগুলো কখনো খুব গরম হয়েছে, আবার কখনো নরম। আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক। মামুনুল হকেরা নরম থেকে গরম হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট হাসিনা সুযোগের অপেক্ষায় ছিলেন। অন্যদিকে মামুনুল হকের বিশ্বাস ছিল সরকার তো তাদেরই লোক, যে কারণে দেশের চরম মুহূর্তেও জনৈক নারীকে নিয়ে রিসোর্টে যেতেও সাহস পেয়েছেন। ভেতরে ভেতরে সরকারের জালে যে তারা বন্দী হয়েছে সেটা হয়তো তারা নিজেরাই জানতো না। মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী কিংবা অবৈধ এক নারীর সাথে রিসোর্টের সময় কাটানোকে কেন্দ্র করে সংসদে পর্যন্ত আলোচনা হয়েছে। যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে, এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা। বিষয়টি দেখে মনে হয়েছে মামুনুল হক বাংলাদেশের একমাত্র প্রাণী যে কিনা এমন জঘন্য অপরাধ করেছে, অথচ যেই সংসদে দাঁড়িয়ে হাসিনা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছে সেই সংসদেই নারীবাজের অভাব নেই। মাত্র কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল চাকরির লোভ দেখিয়ে তারপর ময়মনসিংহের এক এমপি কিভাবে নারীকে ধর্ষণ করেছিল। তারও আগে বের হয়েছিল রাজশাহীর আরেক এমপির নারী কেলেঙ্কারির ভিডিও। এভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে, যদি এক কথায় বলা হয় তাহলে সংসদে যতজন বসে আছে তাদের বেশিরভাগ নিজের স্ত্রীর চাইতে অন্য নারীর সাথে রাত কাটিয়েছে বেশি। সংসদে এরকম অনেক নারী সদস্য আছে যারা এক সময় 300 টাকায় অন্য পুরুষের মনোরঞ্জন করত। যে মিডিয়া মামুনুল হকের গোপন স্ত্রীদের তল্লাশিতে ব্যস্ত, তাদের এরকম অনেক অশ্লীল কার্যকলাপের নমুনা সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ। মামুনুল হককে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা মিথিলা ফারজানার সাথে মোজাম্মেল বাবুর অন্তরঙ্গ ছবিও ফাঁস হয়েছে অনেক আগেই। তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? অথচ মামুনুল হকের এক ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের শীর্ষ সব নেতাদেরকে আটক করা হয়েছে। যদি মনে করা হয় ধর্মীয় নেতা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও সঠিক নয়। কারণ চরমনাইপন্থী দুই কথিত আলেম হাফিজুর ও মিসবাহ দুজনেই অন্যের বউকে নিয়ে অনৈতিকভাবে সংসার করছে, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার নীরব। কারণ চরমনায় এখন সরকারের টোপ গেলা পরের শিকার। চরমনাইরা মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো তাদের আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে, কিন্তু তাদের মনে রাখা উচিত মামুনুল হকের ঘটনা একটি উপলক্ষ মাত্র। বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর পরিকল্পনা হাসিনা অনেক আগেই হাতে নিয়েছে। সেখানে চরমনায়েরও জায়গা হবে না, আজ হোক বা কাল। কারণটা মনে রাখতে হবে, হানাফি, শাফি, আহলে হাদিস, আহলে সুন্নাত নয়, ভারতের টার্গেট বাংলাদেশের মুসলমান। এক এক করে আমরা সবাই মার খাচ্ছি, কিন্তু একসাথে রুখে দাঁড়ানোর জ্ঞান কিংবা সাহস কোনোটাই আমাদের নেই, যে কারণে সামনের দিনগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।